নমস্কার, সুপ্রভাত। সকলকে স্বাগত জানিয়ে লিভিং উইথ অ্যাডভেঞ্চার্সে আজকের ব্লগটা শুরু করছি আমার রান্নাঘর থেকে। এই যে সকালবেলা উঠে এই পানমুড়ি মেথির গরম গরম জলটা ফুটিয়ে আমি খাই। একদিকে যেমন ওয়েট লসের জন্য খুব হেল্প করে, অন্যদিকে এটা ব্রেস্ট মিল্কের জন্য খুব উপকারী। ব্যাস এই আদা জল মানে এই গরম গরম মেথির জলটা খেয়ে সকালে কাজটা আমি শুরু করি। তবে ঘুম থেকে উঠে যে কাজটা আমি প্রথম করি সেটা হচ্ছে আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়া। দিনটাই যেন খুব ভালো হয়ে যায় জানেন। আপনারা আমার দিদির জন্য, ওর বাবার জন্য এত সুন্দর শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, সত্যি তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। দিদি চলে যাবে কালকেই, তাই যাবার আগে যা যা আমাকে বোঝানোর সব কিছু বুঝিয়ে দিচ্ছে। এই যে মিঠিকে এতদিন ওই সব তৈরি করে দিত। ওই যে ওর বাবা ছাড়তে যাচ্ছে, আমাদের এই ঘরের সামনে বাসটা আসে জানেন। মোটামুটি ওকে যখন রেডি করিয়ে দেওয়া হয় ঘরের বাইরে ওকে দাঁড়াতে বারণ করেছি, কারণ আমাদের জানলা থেকে দেখা যায় বাসটা এসছে কিনা। ওই যে দূর থেকে দেখা যাচ্ছে ওর বাবা ছেড়ে দিয়ে আসছে। তাই তার মাসির ভারী দুঃখ, বলছিল কয়েকটা দিন থেকে না কিরম যেন নিজের মতো সবকিছু হয়ে গেছিল। মিঠিকে রেডি করতো, স্কুলে ছেড়ে দিয়ে আসতো, সব কিছু যেন একটা অভ্যেসই দাঁড়িয়ে গেছিল ওর। তবে দিদি চলে যাবে, আপনাদের সাথে তো আর দেখাই হবে না। না না, সেই বিষয়ে আপনাদেরকে বেশি দুঃখ করব না। দিদিও কিন্তু খুব সুন্দর সুন্দর ভিডিও বানায় জানেন। এই যে এইটা হচ্ছে দিদির ভিডিও লিঙ্ক। আপনারা যখনই সময় পাবেন দিদির এই মৌসুমী দাস পাজা ফেসবুক চ্যানেলে ভিডিওগুলো দেখতে পারেন। খুব ভালো ভালো ভিডিও বানায় জানেন, ছেলে মেয়ে গোটা পরিবারকে নিয়ে খুব সুন্দর সুন্দর ভিডিও বানায়। আপনারা যখনই সময় পাবেন ওর ভিডিওগুলো দেখবেন, বেশ ভালো লাগবে আপনাদের। চ্যানেলটাকে পারলে ফলো করে রেখে দেবেন, যখনই ও ভিডিওগুলো পোস্ট করবে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ফেসবুকে। যারা যারা আজকে নতুন দর্শক, মানে যারা যারা আমার এই ভিডিওটি প্রথম দেখছেন, তাদের উদ্দেশ্যে আরও একবার বলি, ইনি হচ্ছে আমার বড়দি, মানে আমার নিজের দিদি। আমেরিকার টেক্সাস শহরে থাকে, তাই ওর ভিডিওর মাধ্যমে টেক্সাস শহরে আপনারা অনেক কিছু দেখতে পাবেন। মিঠিকে ছেড়ে এই পাশে চলে এলো ওর বাবা, তাই তার মাসির যাবার সময় হয়ে যাচ্ছে। খুব মন দুঃখ করছে, বারবার ধরে বলছে মিঠিটাকে সকাল সকাল এরকম স্কুলে যেতে রোজ দেখতে দেখতে একটা অভ্যেসে পরিণত হয়ে গেছিল। যাকে টেক্সাস শহরে গিয়ে আবার ওর নিজের সংসারে ফিরে যাওয়া। আমাকে খুব কালারফুল করে সাজিয়ে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে অনেক রকম ফ্রুটস আছে, গ্রিন অ্যাপেল দেখতে পাচ্ছি, স্ট্রবেরি আর ক্র্যানবেরি একটা পুরো মিক্স ছিল, যার মধ্যে বাদাম ফাদাম সবকিছু। হ্যাঁ, এই বাদামগুলো ভালো, এটা আমি নাম জানি না, এটাও ভালো। এটা পামকিন সিডস না, পামকিন সিডস হচ্ছে এইটা, এই যে এইটা সিডস গুলো ভালো, বেশ কালারফুল। সাথে চা। আজকের আবার চললাম হচ্ছে যে ডক্টর ভিজিট করতে, মাসি পরিয়ে দিচ্ছে তাকে জামা। উফ, 5:30 অবধি জেগে আছি, তুমি ঘুমোতে গেছো 4টে, দিয়ে আবার একজনের সাথে যুদ্ধ করে স্কুল পাঠিয়েছে। চলছে আমাদের একদম ফেজ। আর একজনকে স্কুল পাঠাতে গিয়ে দম বেরিয়ে গেছে। চলো, হ্যাঁ আবার বলবে রিস্কেডিউল, দেরি হয়ে যাবে। এই ফেজটা দিয়ে সবাই যায়। দিদি যাবার টাইম হয়ে যাচ্ছে, সব বুঝিয়ে যাচ্ছে আমাদেরকে। রাত জাগা চলছে। যখন একটা বেবি নিউবর্ন হয় তার স্কেডিউল বুঝতে অনেক সময় লাগে, প্রত্যেকটা বাচ্চার ধরন আলাদা, মিঠির থেকে ধরন আলাদা। তো আমিও প্রতিদিন আস্তে আস্তে শিখছি, মানে খাবার স্কেডিউল কীরকম। আমি ব্লগে বলছি, দিদি বলছে ব্লগে বলছিস না, এমনি কথা বলছি। আমি ব্লগে বলছি, কারণ আমিও অনেক কিছু মানে নতুন জিনিস জানছি, তাই আপনাদের সাথে শেয়ার করছি। যারা মনে হয় এগুলো কাজে লাগবে, তাদের মনে হয়, তাদের জন্য আমি অ্যাকচুয়ালি এটা বলছি। আজকে কী কী চেক করলো বা এখানকার ডাক্তার কীরকম করে বাচ্চাদেরকে বা নিউবর্নের ফার্স্ট ভিজিটে কী কী চেক করা হয় আমি আপনাদেরকে সেটা বলবো। আমার স্বাস্থ্যের কথা ভেবে দিদি যেই সকাল সকাল হেলদি ব্রেকফাস্ট বানিয়ে দেয় না, সত্যি বাবা কি যে আরাম বলে বোঝাতে পারবো না। আমেরিকায় নিউবর্ন বেবি জন্ম হবার ঠিক 3 দিন পরে কিন্তু এই অ্যাপয়েন্টমেন্টটা মাস্ট, মানে ডাক্তারের কাছে এই ভিজিটটা করতেই হবে। ডেলিভারি পর বেবিকে যখন নিয়ে আসবো ঠিক তার আগে কিন্তু ওনারা আমাদেরকে জিজ্ঞেস করে নেন কোন ডাক্তারের কাছে আমরা ভিজিট করতে চলেছি। যতক্ষণ না আমরা ডাক্তারের নাম দিচ্ছি ততক্ষণ অবধি কিন্তু ডেলিভারি পরে বেবিকে কিন্তু হসপিটাল থেকে বাড়িতে নিয়ে আসতে দেবে না। ভারী অদ্ভুত নিয়ম না? তবে হ্যাঁ, সদ্য শিশুর সুস্বাস্থ্য নিয়ে কিন্তু এই নিয়মটা আমেরিকায়। আমাদের জোজোর বয়স মাত্র 4 দিন, আর সেখানেই হচ্ছে যে আমি ওকে পেছনে একা বসে নিলাম, তাড়াহুড়ো করতে গিয়ে ঝট করে সামনে বসে পড়েছি। পেছনে এমনিতে বসি, তো দেখলাম পেছনে মানে শুয়েই আছে। তো
ওটাই অ্যাকচুয়ালি আমাদের এটা ফার্স্ট ভিজিট হবে, কালকে টাইমের জন্য রিস্কেডিউল করে দিল। পার্কিংটা দেখেছো? জায়গাটা একটু কম আছে। করে ঠিক করে নাও। তো আমরা 10 মিনিট আগেই মোটামুটি এখন ঢোকার চেষ্টা করছি। ডাক্তারকে দেখি ডাক্তারবাবু কি বলেন। অ্যাকচুয়ালি সব কিছু এখন চেক করবে, একটা নিউবর্ন বেবির সব কিছু চেক করে। তো ওটা হচ্ছে যে মানে বেবি বর্ন হওয়ার পরে সঙ্গে সঙ্গে আমাদেরকে বলা হয় যে পিডিয়াট্রিশিয়ানকে সিলেক্ট করতে, কারণ উইদিন 3 ডেজের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, অ্যান্ড দিস ইজ মাস্ট। চলুন ভেতরে যাই। এই যে হসপিটালে মোটামুটি চলে এসেছি, তবে হ্যাঁ আজ কিন্তু একদম লেট করিনি। বাবারে বাবা, কালকে যে হ্যারাসমেন্টটা হলো 10 মিনিট আগে কিন্তু পৌঁছে গেছি, কিন্তু ওর বাবা তাও তাড়াতাড়ি করে নিয়ে যাচ্ছে। আমি বলেছি তুমি যাও, রিসেপশনে গিয়ে বলো বাবা চলে এসেছি। উফ, পারি না বাবা এই দেশের নিয়ম, এই কঠোর নিয়ম মানতে মানতে মাঝে মাঝে আমরা নিজেরাই হাঁপিয়ে যাই জানেন। এই যে এই রুমটাতে আমাদেরকে ওয়েট করতে বললেন ডাক্তারবাবু। এই যে বললো ডাইপার ছাড়া ওকে জামা টামা সব খুলে দিতে হবে, কারণ প্রথমে আর ওয়েট চেক করা হবে, তারপর মাথা থেকে পা অবধি কত হাইট, মানে হাইটটা কত বেড়েছে সেটাও দেখবে। মানে জন্ম থেকে শুরু করে 3 দিন পর একটা বেবির মধ্যে কি কি চেঞ্জ হচ্ছে সেই সব কিছু খুঁটিনাটি ডাক্তারবাবুরা চেক করবেন। আমার ছানাটার ওয়েট 7 আউন্স, 0.3 একটু কমে গেছে জানেন। ডাক্তারবাবুরা বললেন ডেলিভারি পরে যেহেতু ব্রেস্ট ফিডিং স্টার্ট হতে একটু সময় লেগে যায়, তাই জন্য 12 3 মাঝে মাঝে একটু কমে যায়, সেই বিষয়ে কোনো চিন্তা করার কারণ নেই। ব্যাস ওয়েট চেক হয়ে গেছে, এইবার তাকে ডাক্তারবাবু মানে মেন ডাক্তারবাবু আসবেন, মাথা থেকে পা অবধি ভালো করে সব চেক করবেন। তুমি ডাক্তার দেখাবে, শুধু চোখটাকে বন্ধ করে রাখবে। গুড জব, পু করেছো? সি পু সব হয়ে গেছে হসপিটালে এসে। মহারাজারা আবার খাওয়া শুরু হবে। হ্যাঁ দেখি ডাক্তার কি বলে। হ্যাঁ আর একটু করতে দাও, মাঝে মাঝে করতে থাকে। কই মহারাজা কই? মহারাজা ডাক্তারকে বলবো না তো চোখের পিছুটিটা একটু ক্লিন করে দিতে, আমার তো করতেও ভয় লাগে চোখের। কটা অব্দি জেগেছিলে কালকে? শুধু সকালে ঘুম আর রাতে জেগে থাকবে তাই? হ্যাঁ উফ বলে মেরি মার্জি আয়ে বলে। মেন ডাক্তার আসতে এখন একটু সময় লাগবে। এই যে বাড়ি থেকেই আমি পাম করে কিছুটা ব্রেস্ট মিল্ক নিয়ে এসেছিলাম, তাই ওর বাবাকে বললাম ততক্ষণে বরং তুমি খাইয়ে দাও। তারই মাঝে আরও একটা কথা বলি, আপনাদের ভালো ভালো কমেন্টের জন্য সত্যি আমি খুব ধন্য। তারই মধ্যে মিশিগান থেকে একজন আমাকে লিখেছেন, যেহেতু আমি এখন ব্রেস্ট ফিড করাচ্ছি তাই এই সময় মার্কিউরি লেভেল কম আছে এমন ফিশ খাওয়া দরকার। উনি বলেছেন লেকের ফিশ জাতীয় যেমন স্যালমন, হোয়াইট ফিশ, শ্রিম্প, ক্যাটফিশ এই ফিশগুলো খাওয়া যাবে। আপনাকে আরও একবার জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ইনফরমেশন দেওয়ার জন্য। যারা যারা মা হতে চলেছেন বা আমার মতো সদ্য মা হয়েছেন তাদের জন্য এই ইনফরমেশনটা খুবই উপকারী। ডাক্তারবাবু তার নাক, চোখ, কান সব ভালো করে দেখে গেছেন, এইবার তাকে দেওয়া হচ্ছে ইনিশিয়াল কিছু ভ্যাকসিন। হয়ে গেল, কান্নাকাটিও হল্লাহাটি হয়ে গেল। ব্যাস তাকে জামা পরিয়ে দিয়েছি, এইবার যাব বাড়িতে। আমাদের আজকের চেক আপ হলো, যেটার ফার্স্ট চেক আপ সব ভালো বললো, মানে সবই ঠিক আছে, কোনো কিছু কনসার্ন হলে অবশ্যই আসতে হবে। আর আজকে দিয়েছে ভ্যাকসিন আরএসভি কি বললো? যেটা হচ্ছে যে ওই কাফ কোল্ড সিজন চেঞ্জ হচ্ছে, সেটা বাচ্চাদেরকে খুব এফেক্ট করে, তো ওটার জন্য একটা ভ্যাকসিনটা দিয়ে দিল। আর ইনিশিয়াল চেক আপ আবার 1 মান্থে আছে, 2 মান্থে আছে। খুব খিদে পেয়েছে, ওকে ভ্যাকসিনটা দিয়েছে, এত খারাপ লাগছিল। চলো খাবে, ফল কালার যে জামা পরেছে আমার কুট্টুসটা, চল খাবে। খাইয়ে দিয়ে ওকে মিলটা, তারপর গাড়িতে অনেকক্ষণ শুয়ে থাকে। চেক আপস আমাদের হয়ে গেল সব কিছু, ইনিশিয়াল যেগুলো করা ডক্টর বললেন সবই হয়ে গেছে। শুধু ফিভারটা বললেন আন্ডার 97 ডিগ্রি অ্যান্ড 100 মানে অ্যাবাভ 100 ডিগ্রি, উইচ ইজ কনসার্ন। মানে কোনো কিছু হলে এগুলোতে আমাদেরকে এমার্জেন্সিতে নিয়ে যেতে বলেছে, কারণ এই সময় নাকি নিউবর্ন বেবিদের টেম্পারেচার ফ্লাকচুয়েট করে, তো সেটা একটু কনসার্ন থাকতে বলেছে। এলস ওয়েল অ্যান্ড গুড, ঘরে যাব এবারে। আর ল্যাকটেশন ব্রেস্ট মিল্কের জন্য কিছু কনসার্ন আছে যেগুলো ডক্টর আমাকে বললেন, আমি আপনাদেরকে সেটা বলবো, আর সেটা নিয়ে আমি একটা ব্লগ বানাবো। আশা করি যারা নিউ মম টু বি বা যারা এই প্রবলেম ফেস করছেন তাদের এটা খুব কাজে লাগবে, সেটা আমি নিশ্চয়ই বলবো। এখন বাড়িতে যাবো, দিদিকে বলেছি তুই একটু ভাত বসা, আমি একটু ওটস খাবো। আর দিদি রোল করেছে, ওটস খাওয়া হয়ে গেছে, সরি রোল করেছে, গিয়ে রোল খাবো। অ্যাকচুয়ালি ওর যাওয়ার টাইম হয়ে যাচ্ছে, তো ওই জন্য এবার আমাদেরকে দুজনকেই আস্তে আস্তে সব কিছু করতে হবে।
হয়ে যাবে। মিঠি সময় তো করেছি একটা সময়, একটু তো হ্যাবিট আছে। এবার পেছনে বসবো, একজন ঘুম দিচ্ছে। এখন লাগাবো এটা এই ওকে খাওয়া তো এখানে সুবিধা হবে রে। Wow. আমারই দেখে ঘুম পাচ্ছে রে। হ্যাঁ এটা হলো ঘুমানোর জন্য সমস্যা আওয়াজ হচ্ছে। আরে তখন তো আমাদের ইন্ডিয়ান, আমাদের দোলনা কি, আমাদেরকে তো দোলাতে হতো, একটা দড়ি দিয়ে দোলাতো না। হ্যাঁ তো দৌড়াতে হতো তো, আমি তো জিওনগুলোতে তো এই তোমার মা এবার এসে বলে গেছে না, ওই দোলনায় নাকি ওর দাদা চড়েছে, সে বড় হয়েছে, তার হচ্ছে যে মামার ছেলে বড় হয়েছে। দোলনা দে, ও দোল খাবে। ও কালকে রাতে দেখছি রবীন্দ্র দোলনা বাজে, কোলে তুলে দে চুপ, কোলে তুলে দে চুপ। 3 দিন আগে দোলনা পড়েছে আছে, এমন ব্যস্ত হচ্ছে যে তার বাবা দোলনা লাগাতে পারেনি, তার মাসি চিৎকার করে 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 দোলনাকে, কালকে কটায় ঘুমিয়েছে দোলনা লাগিয়ে? কত বস, আড়াইটা আড়াইটা। কত বসবি, কত খাওয়াবি, এই দোল দিলে ও চুপচাপ হয়ে যাবে। উরি বাবারে, এটা হেভি এটা রে। সাউন্ডটা বাড়ানো যায় কমানো যায় না। উরি বাবা, সেটা এটা হ্যাঁ। এই দোলনাটা কেনা হয়েছে বেশ কয়েকদিন হয়ে গেছে জানেন, কিন্তু এই ছেলেটা হবার পর যেই ব্যস্তটা আমরা হয়েছি না, দোলনা লাগাবার সময়ই নেই। তাই দিদি কালকে ধমক দিয়ে আমাকে ওর বাবাকে বলেছে, যে করে হোক অনিন্দ, আজকের মধ্যে কিন্তু এই বাচ্চার দোলনা তুমি ঠিক করো, কারণ দোলনা এমন একটা জিনিস না, ওকে একটু দোল দিলেই ঘুমিয়ে পড়বে, খুব আরাম পায় বাচ্চারা, যে করে হোক সময় করে লাগাও। ব্যাস যা বলেছে, কাল রাতে তার বাবা 2টো অবধি বসে বসে এই দোলনা লাগিয়েছে। একটু সময় সাপেক্ষ ছিল কিন্তু হয়ে গেছিল। এই যে দেখুন বাচ্চাটা আমার কি সুন্দর দোল খাচ্ছে। হসপিটাল থেকে এসে না বড্ড খিদে পেয়ে গেছিল, এই যে দিদি তাই আটা দিয়ে এগরোল করে দিয়েছে, সাথে দিয়েছে স্পিনাচ। মানে তার এখন যতই হোক সব হেলদি খাবারই সে আমাকে খাওয়াচ্ছে। খেয়ে নি, ওর তো যাওয়ার সময় হয়ে যাচ্ছে, যতটা পারছি এই হেলদি খাবার খেয়ে নি। আজকের আমাদের রান্না হচ্ছে, আজকের মানে দিদি কালকে চলে যাবে, তাই হচ্ছে আদা রসুন পেস্ট করে রাখা হবে, বেশি করে রান্না করে দেওয়া হচ্ছে। এটা কি জানো তুই বল? মেথি শাক গাছের বেগুন দিয়ে, আমাদের শেষ বেগুন রাইট আপাতত এই বছরে। আর এর পাশে হচ্ছে ভোলা মাছ, এই লাল মাছটাকে ভোলা মাছই অ্যাকচুয়ালি বলছে। হ্যাঁ দিয়ে দে, এইগুলো আমি ভিজিয়ে খাচ্ছি, নষ্ট হবে না বলে সবজি দিয়ে দিচ্ছে। ভাত হচ্ছে ও পাশে। আর কি করবি? এই মাছের কারিটা করবি, আর এটা কি বলে, এই যে পম্পেনো রাইট, এটা পম্পেনো তো বললে তো, পম্পেনো ভাজা হবে ভাত খাবার আগে। তো তুই যাওয়ার আগে নর্থ ক্যারোলাইনাকে কিছু বলতে চাস? আমার ঘাসে হাঁটা মিস করবো, আর চস চস করে ঘুরছিলাম, মিস করবো ফুটকার কাছে। ও প্রতিদিন বিকেলবেলা ঘুরে, মায়ের দর জানিস, মার মতো একটা ফিল হয়ে গেল আমার, ফুটকারটা ছেড়ে দিয়ে যাবো, এটা যে দুঃখ হচ্ছে আমার। তুই নিজের সংসার ছেড়ে এসেছিস, সেটা হচ্ছে সব থেকে বড় এখানে ভাইটাল। আসার পর বুঝতে পেরেছি দুটো ফুটকাকে দেখে আমার দুটো ফুটকা বড় হয়ে গেছে। হ্যাঁ তোর ছেলে মেয়ে বড় হয়ে গেছে, এটা ঠিক। তুই এখানে এসে না, বড় হয়ে গেছে ইন দ্য সেন্স ওই হিসেবে না, আমি তোমাদেরকে দেখে বুঝতে পারছি না এই সমস্যাগুলো ফেলে চলে আসছে, ঠিক আছে? না তুই এখানে এসে যে তুমি ওদেরকে ছেড়ে অন্য কোথাও যেতে পারবে এমার্জেন্সি হিসেবে, হ্যাঁ সেই হ্যাঁ, ম্যাচুরিটি তাদের মধ্যে চলে আসছে, এই বলছি। কিন্তু তুই এখানে এসে যে সব থেকে ভাইটাল রোলটা প্লে করেছিস, সেটা হচ্ছে আমি যখন হসপিটালে ভর্তি ছিলাম, মিঠিকে পুরো ট্যাকেল করে নিয়েছিস, আর মিঠি রয়ে গেছে, আর মিঠিকে আমি দেখেও নিয়েছি, সে ম্যাচিওর, সে তোদের সামনে একটু বদমাশি করে, দুলাল হয়ে গেছে, কিছু করার নেই। প্রচুর বদমাশি করে। বিশ্বাস করুন মিঠি কিন্তু তার মাসির কাছে খুব ভালো থাকে। ওরে বাবা, তার পাপার কাছে আমার কাছে তার যত দুষ্টুমি, বেশ ভালো থাকতো জানেন। এই যে একটু গল্প করছি, রান্না বান্না করছি একসাথে, ভালো লাগছে। কিন্তু যতবারই ভাবছি দিদি চলে যাবে কালকে, ভেবেই যেন কেমন মনটা খারাপ হয়ে যাচ্ছে জানেন। এই ডেলিভারি পরে ও থাকতে যে কি হেল্প হয়েছে না, সে একমাত্র আমার ভগবান জানে। এই যে দেখুন একসাথে অনেকটা মাছের ঝোল করে দিচ্ছে, বলেছে কাল অবধি তোদের দুজনকে রান্নাঘরে ঢুকতে হবে না, আমি বেশি করে মাছের ঝোলটা করে দিচ্ছি, কাল অবধি খেয়ে নিস, ব্যাস পরশুদিন যেটুকু পারবি সেটুকু রান্না করবি। এই যে একটু বেগুনের তরকারি আর মাছের ঝোল একসাথে অনেকটাই করে দিয়েছে, ব্যাস দুপুরে খাবারটা খেয়ে নিই। এই দিদির হাতের খাবারগুলো না খেতে ভারী ভালো লাগছে। আমাদের এখন খাওয়া চলছে, দিদির কাছে স্নান করছে, আর কালকে গিয়ে মাছ নিয়ে এসেছে। খাও, খুব ভালো খেতে একদম। সবাই আমরা আদা জল খেয়ে নেমে পড়েছি, বাট দিদি কালকে চলে যাবে। মাঝে মাঝে ঘুম হচ্ছে 2 ঘন্টা, মাঝে মাঝে ঘুম হচ্ছে 3 ঘন্টা, মাঝে মাঝে যা হয়।
তো কালকে 6:30 ঘুমিয়েছি, 9টায় উঠেছি, তো মানে ঠেলে দিলে পড়ে যাবো এখন এমন অবস্থা। আমার ভিডিও খুব মানে প্রম্পটলি করা হচ্ছে না, বাট স্টিল যেটুকু পাচ্ছি করছি, তাই আপনাদের সাথে শেয়ার করছি। খাচ্ছ মাছটা? কি জকিং বাবা? না বাবা, মাছি কালকে চলে যাবে। জীবন দাদা, সোমা দিদি স্কুল যাচ্ছে, মেশো একা সব কাজ করছে না, কষ্ট হয় না বলো? কাল চলে যাবি সকাল সকাল, সকাল নয় 10টার সময় যাবি। তো আমার যাতে কালকে কষ্ট না হয়, মানে আমাদের, তাই জন্য এটা হচ্ছে ক্যাপসিকাম, বেগুন আর কি দিয়ে তরকারি করছিস? ওটা কি বলে রে? আরে ভুলে গেছি। না আলু চোখা না, বেগুনের বলে ভর্তা, বেগুন ভর্তা। বেগুনের ভর্তা ওই ক্যাপসিকাম দিয়ে? বাবা, এটা তো আমি এরকম করি না রে। কলকাতায় খেয়েছি। ও, আর মাছের ঝোলটা বেশি করে দিয়েছে, একটু রাতে খাবার রয়ে যাবে। কালকে দিনটা অ্যাকচুয়ালি চিন্তা করতে হবে না, পরশুদিন থেকে আমার আবার রান্না বসবে, তারপর গোছাবো। তুই বেশ ছিলি, রান্না বান্না করে দিচ্ছিলি। রাত বেজে গেছে সেই 9:30, জানেন? তাও এখনো তার রান্না চলছে, মানে আরও কিছু সে রান্না করে দিয়ে যাচ্ছে। আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই দিদির বিদায় ব্লগটা নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। আজকে ব্লগটা ভালো লেগে থাকলে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। এই যে দিদি আবার একসাথে অনেকটা আদা রসুনের পেস্টটাও তৈরি করে দিয়েছে, যাতে আমাদের কোনো অসুবিধে না হয়। বলেছে শুধু রাতে সবজিটা কেটে রাখবি, ব্যাস কড়া চাপাবি, রান্না তুলবি, সব যেন রেডি থাকে, তাহলে তোদের কষ্ট হবে না। একদিকে ওর বাবা ছেলেটাকে খাওয়াতো, অন্যদিকে দিদি রান্না বান্না, রান্নাঘর গোছানো সব কিছুর দায়িত্ব নিয়ে নিয়েছিল। ব্যাস এই দিদি চলে যাওয়াতে এইবার সব কাজ আদা জল খেয়ে আমাদের দুজনকে করতে হবে। যবে থেকে হসপিটালে ভর্তি হয়েছি, রান্নাঘরে কি আছে কি নেই আমি সত্যি কিছু জানি না, কিন্তু ওই দিদি আমাকে আস্তে আস্তে করে সব বুঝিয়ে দিচ্ছে কি কি রয়েছে আর কি কি কিনতে হবে। ওর বাবাকেও বলে দিয়েছে। ব্যাস সেই জিনিসগুলো মাথায় রেখে এইবার আমাদের আসল দিন শুরু হবে। কথা অনেক কথাই বলে ফেললাম, ব্যাস এইবার আমাদের কাজ আর একটু বাড়বে, কমবে না। এই বিদেশে কাজই কাজ, তারপর বাচ্চা হলো তো বটে। আগেবারে মিঠির সময় মা বাবা ছিল তো, তখন কাজটা অনেকটাই ইজি হয়ে গেছিল। আর ঠিক আছে, এতদিন হয়ে যাচ্ছে, এবার হয়ে যাবে। এই যে আরেকজনকে খাবারের যুদ্ধ চলছে, ব্যাস খেয়ে দিয়ে তারপর আমার রাত জাগাটা শুরু হবে এবারে।